আজ এক বিশেষ ব্যক্তিকে আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি। উনি নাম হচ্ছে খায়রুল আমিন তুহিন। ওনাকে আপনারা অনেকেই দেখে থাকবেন, হয়তো বা অনেকে দেখেছেন এর আগে, হয়তো ভুলে যেতে পারেন, কারণ দীর্ঘদিন হলো উনি টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন না। আমরা আমাদের ক্যারিয়ারের শুরুতে একসাথে চাকরি করেছি, তারপর দীর্ঘদিন পর আবার যোগাযোগ হলো এই ইউটিউব চ্যানেলের কল্যাণে বলা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে বা আমাদের সময়ের অনেকেই হচ্ছে তার টেলিভিশনে স্পোর্টস রিপোর্টিংয়ের খুবই মারাত্মক লেভেলের ভক্ত, কারণ হচ্ছে যে তার স্ক্রিপ্টিং, তার ডেলিভারি এবং সব কিছু মিলিয়ে তিনি টেলিভিশনের পর্দায় যা তুলে ধরেন তাকে আমার কাছে মনে হয় একটা কাব্য। তো তুহিন ভাই আমাদের সাথে যোগ দিচ্ছেন এই চ্যানেলে। এখন থেকে নিয়মিত তিনি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন, আপনাদেরকে জানাবেন। এবং আমরা দেখেছি যে এই স্পোর্টস বা গেম, ক্রিকেট বলেন, এইসব বিষয়ে আপনাদের প্রচণ্ড আগ্রহ, কিন্তু একেবারে আপডেটেড সব কিছু জানতে পারেন না। এর আগে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে দেখেছি যে বিভিন্ন খেলা যেমন চলে, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, এটা নিয়ে আপনাদের তুমুল আগ্রহ ছিল। এই বিষয়টা বিবেচনা করে আমরা তুহিন ভাইকে আমন্ত্রণ জানিয়েছি এই চ্যানেলে নিয়মিত যেন তিনি উপস্থিত হতে পারেন, এবং তিনি প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন এবং আশা করছি তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো এই খেলাধুলার জগৎ সম্পর্কে, বিশেষ করে ক্রিকেট। তো তুহিন ভাই, আপনার সাথে কথা বলতে চাই যে দীর্ঘদিন পরে আমরা বলা যায় যে টেলিভিশনের বাইরে এসে একটা ইউটিউব চ্যানেলে পারস্পরিক বা একসাথে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। কেমন আছেন আপনার? আমি ভালো আছি, আর আপনাকে সবসময় দেখি তালাশের সূত্রে অনেক দেখি, ভালো লাগে। আসলে ভালো আছি, টেলিভিশনে নাই কিন্তু ওয়েবসাইটে আছি, ভালো আছি। আচ্ছা, এই যে বর্তমানে মাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো, মানুষের যে উন্মাদনা, ফেসবুক ট্রল, অমুক তমুক সব কিছু মিলিয়ে এই জিনিসগুলো, এই ট্রেন্ডটা আসলে আপনি যখন থেকে জার্নালিজম শুরু করলেন তারপরে কিভাবে বদলে গেল? আসলে আমার জার্নালিজমের শুরুটা 2000 দিকে, কিন্তু টেলিভিশন জার্নালিজমটা 2005-এর শেষের দিকে। আপনারও শুরু ওই সময়টাই, এনটিভিতে একটা কাছাকাছি সময় আমাদের শুরু। খুব মজার একটা সময় ছিল আমাদের। তারপর তো ওখানে বছর সেখানে একটা মজার ঘটনা ঘটেছিল। ওই এনটিভিতে থাকতে কিন্তু আমরা চেঞ্জটা দেখেছিলাম। আপনার তো মনে থাকবে যে আমরা ওই 2007-এর শুরুর দিকে ফেসবুক নিয়ে একটা শুরু করলাম। হ্যাঁ, খুব মজা হতো তখন যে ফেসবুক গ্রুপিং করতাম আমরা, তারপর ওখানে কে কমেন্ট দিল, বাইরে এসে তুমুল আড্ডা, সেটা নিয়ে আছে আবার ওকে যে পচাতে হবে। ওখানে আমাদের একটা গ্রুপ ছিল টেলিভিশনের ভিতরে, মনে পড়লো আর কি, এনটিভি গ্রুপ ছিল। এবং পরবর্তীতে এর একটা মজার ইম্প্যাক্ট কিন্তু তখন হয়েছিল, যেটা এখন ভাবতে ক্রেজি লাগে। যে তখন কিন্তু আমাদের ফেসবুক গ্রুপটা, ওইখানে অফিসে আমাদের ফেসবুকটা ইউজ করা বন্ধ করে দেওয়া হয়েছে। কাজের খুব ক্ষতি হবে। আপনি এখন ভাবতে পারেন যে সোশ্যাল মিডিয়া ছাড়া কাজ চলতে পারে? হ্যাঁ, কাজের ক্ষতি হওয়ার কারণে বহু জায়গাতেই আমরা সেই সময় দেখেছি যে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেয়া। এখনো অনেক জায়গাতেই আছে, কিন্তু এখন তো ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া আসলে ইনফরমেশন কালেকশনের একটা বড় মাধ্যম হয়ে গেছে। এটা ছাড়া আসলে মানুষ চিন্তাই করতে পারে না। আপনি ছোট্ট একটা বিষয় ধরেই, সেটা হলো চ্যাম্পিয়ন্স লিগ। ধরেন আপনি জিজ্ঞেস করছিলেন যে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টের ব্যাপারটা, কিংবা ওভারঅল যে চেঞ্জটা এসছে কতটুকু। আপনি খেয়াল করেন যে এই সোশ্যাল মিডিয়া, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে আলোচিত ফাইটটা, সাইবার ফাইট যদি আমরা ধরি, সেটা কিন্তু ভারত এবং বাংলাদেশের। হ্যাঁ, সেখানে ট্রল থেকে শুরু করে একবার শুরু থেকে শেষ পর্যন্ত বিরাট কোহলি সে জিভা বের করা, সেইখান থেকে যে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর ওই জিভা নিয়ে কিন্তু এখনো ট্রল হচ্ছে, নিউজ থেকে শুরু করে। এখন এই যে সাইবার জগতের যে ফাইটটা, এটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট। এই যে এত মানুষ বাংলাদেশে, ধরেন যদি সরাসরি অ্যাক্টিভ ইউজার থাকে 1.5 কোটি সোশ্যাল মিডিয়ায়, তার সাথে আরও 5 কোটি ইনভলভ আছে, তাহলে এই যে 5-6 কোটি মানুষের সরাসরি সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইনভলভমেন্ট, হ্যাঁ, এটা তো আসলে খেলা এটাকে ইনভলভ করেছে। আবার খেলাকে ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম কিংবা যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, সব একটা জায়গায় এনে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। সেটা যতটা উপভোগের, ঠিক ততটা আবার এক ধরনের ফাইটেরও, কিন্তু দেশপ্রেমেরও, হ্যাঁ, আবার অনেক কিছু। আচ্ছা, আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখলাম। এই চ্যাম্পিয়ন্স ট্রফি সময়টাতে আপনি কোন কোন জিনিস নজরে এসেছে? মানুষ প্রেডিকশন জানতে চাচ্ছিল, তারপর একদিকে ঘুরে গেল। এই জিনিসগুলো আপনি একজন, আমার দৃষ্টিতে এই ক্রিকেটের বিশেষজ্ঞ বলা যায়, আপনি কিভাবে এই সময়টা পার করেছেন? এরকম টুর্নামেন্টে যেটা হয় যে বিশ্বের সেরা 8 দল খেলে, সেরা 8 দল খেললে এইখানে হিসাবে কিন্তু 2টা দল একটু কম ছিল, উপরের দিকে ছিল না, পাকিস্তান এবং বাংলাদেশ। তাহলে 6টা টিম ছিল। আলটিমেটলি পাকিস্তান চ্যাম্পিয়ন হল, যেটা টুর্নামেন্টের আগে কেউ ভাবেনি।
তো আসলে এখান থেকে গেস করা খুব সহজ থাকতো যে কোন দল জিততে পারে, কোন দল জিততে পারে, কিন্তু অনেক অঘটন শুরুতে আমরা দেখেছি। আচ্ছা। গ্রুপ পর্বে দেখেছি, যেমন ভারত হারতে পারে গ্রুপ পর্বে আমরা ভাবিনি, পাকিস্তান হারবে ভেবেছি, কিন্তু পাকিস্তান যে জিতে সেমিফাইনালে আসবে সেটাও আমরা ভাবিনি। অস্ট্রেলিয়া বাদ পড়ে যাবে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন, আমরা ভাবিনি। ইংল্যান্ড সেমিফাইনাল থেকে বাদ পড়ে যাবে পাকিস্তানের কাছে, আমরা ভাবিনি। অনেক না ভাবা ব্যাপার আছে, যেমন আছে বাংলাদেশের সেমিফাইনালে আসার ঘূর্ণাক্ষরে কেউ ভাবেনি। না, হয়তো মানে আমাদের প্রত্যাশা ছিল যে ঠিক আছে আমরা যদি ফার্স্ট লেভেলটা ক্রস করতে পারি, পরেরটা যাওয়া একটা টার্গেট, পরেরটা যাওয়ার পর কিন্তু তারপরেরটা টার্গেট হয়ে গেছে, যে হ্যাঁ এক্সপেকটেশন বেড়ে গেছে। এখন প্রথমে তো আপনার গ্রুপিংটা ফ্যাক্ট, যে গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড থাকে, হ্যাঁ সেই গ্রুপ থেকে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়াটা অনেক মানে কল্পনাতীত ছিল, আমাদের স্বপ্ন ছিল। আমরা জানি বাংলাদেশ যে কোনো টিমকে যে কোনো সময় হারাতে জানে, এবং এর প্রত্যেকটা টিমকেই তারা হারিয়েছে। কিন্তু যদি বাস্তবতা বিবেচনা করা হয়, ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনা করা হয়, আমরা অনেক কিছুই ভাবিনি। আচ্ছা। হ্যাঁ, আমাদের ভাবনার বাইরের অনেক কিছু হয়েছে, এবং আরও ভালো হয়তো হতো। আমার যেটা মনে হয় যে আমাদের কয়েকজন পারফর্মার আসলে ওইভাবে পারফর্ম করতেও পারেন নাই। তাদের পারফরমেন্সটা যেমন এখন নাম ধরে বললে সৌম্য, সাব্বির, এখনো আমরা দেখছি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায়। এটা নিয়ে কিন্তু এখনো কথা হচ্ছে, যে সৌম্যকে নিয়ে কিন্তু অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে। তারপরেও আপনি ভালো বলতে পারবেন যে কোন বিবেচনায় হচ্ছে তাকে দলে রাখা হয়। নিশ্চয়ই কোনো একটা নির্ভরতার জায়গা থাকতে পারে। একটা সময় ছিল বাংলাদেশে, যে সময়টায় আমরা খুব সমালোচনা করতাম যে বাংলাদেশের ক্রিকেটে এগুলো কি হচ্ছে, একেবারে আর্লি স্টেজে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আমি তো ধরেন যে টেস্ট পেলো 2000, ওই সময় থেকে টেস্টের স্ট্যাটাস পেলো বাংলাদেশ, ওই সময় থেকে মাঠের রিপোর্টার। এখন মাঠে ঘাটে গত কয়েক বছর কম যাওয়া হয়, বাট ইনভলভমেন্ট টোটালটাই আছে, যেহেতু আমি একটা বিভাগের দায়িত্ব পালন করি খেলাধুলাই, এবং ক্রিকেটটাই আমাদের মূল। তো এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, আমরা তখন সমালোচনা করতাম একটা খেলোয়াড়কে কেন 3-4টা ম্যাচের সুযোগ দিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তখন সিরিজটা আসতো অনেক পরে। কোন সময়ের কথা বলছেন? এটা আমি বলছি 2000 থেকে 2010 পর্যন্ত আপনি বিবেচনা করতে পারেন, বা এরকম একটা সময় পর্যন্ত, যে কেন একজন খেলোয়াড়কে একটা সিরিজ বা 2টা সিরিজ দেখে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো সৌম্য, সাব্বিরের কথা আমি বলবো যে সাব্বির আসলে এভাবে আমরা যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে সাব্বির অনেক সুযোগ পেয়ে গেছে, বাদ দিয়ে দেওয়া উচিত, 3 নম্বরে খেলানো উচিত না, একটু হিসাব করলে দেখা যায় সাব্বির কিন্তু ওই হিসেবে ওই সুযোগটা এখনো দেওয়া হয়নি। এখনো 3 নম্বরের কথা বলা হচ্ছে, সাব্বির 3 নম্বরে ঠিক কিনা, নাকি সাকিব, নাকি অন্য কেউ, নাকি এটা ভাবার চিন্তার সময় এসছে। কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাব্বির আসলে 3 নম্বরে কয়বার শুরু করছে সেটা একটা দেখার বিষয়। এবং আরও দেখার বিষয় যে হ্যাঁ সাব্বির ফেল করেছে, এটা ভুল না, এটা ঠিক, কিন্তু সাব্বিরের মতো একজন প্রতিভাকে সুযোগ দেওয়ার তো অবশ্যই দরকার আছে। সৌম্যর কথাটা কিভাবে আসে? সৌম্য হলো অস্ট্রেলিয়া গেল 2015 বিশ্বকাপে, ভিনেভি ডেভিসে আসলো, দেখলো, জয় করলো, হ্যাঁ সব জিতে নিয়ে গেল, এরপর পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরি করে দিল। তো এই যে সে যে পারে, এটা কিন্তু প্রমাণিত। এখন বাংলাদেশে তামিমের মতো একজন ওপেনার আছে, তার সঙ্গে যদি ওই রকম স্ট্রাইক নিয়ে খেলতে পারে, শর্ট খেলা, চোখ জোড়ানো খেলা, যে কোনো বোলিং অ্যাটাককে ধ্বংস করে দেওয়ার মতো একজন খেলোয়াড় থাকে, তাহলে এটা দেশের জন্য, দলের জন্য, ইলেভেনের জন্য অনেক লাভ হয়। একটু আমরা অপেক্ষা করি, কারণ এই আমরা যে জায়গাটাতে আছি সেখানে কিন্তু মানে একটা ফ্লাই জোন বলা যেতে পারে, একটু পরপরই বিমান উপর দিয়ে চলে যায়। যাই হোক, আমরা সেই শব্দের কারণে হয়তো আপনাদের কিছু শুনতে সমস্যা হতে পারে। আমরা বিমানটা সম্ভবত একটু যাচ্ছে। আমি কিছুদিন আগে একটা মজার জিনিস দেখেছিলাম, ইউটিউবে একটা ভিডিও দেখছি যে আচ্ছা একজন ইউটিউবে কথা বলছে, তো হঠাৎ করে তার বাসা কাঁপতে শুরু করলো এবং সাউন্ড শুরু হলো। সে তাড়াতাড়ি করে চমকে উঠে আচ্ছা দেখার চেষ্টা করলো কি কেউ ড্রোন অ্যাটাক করছে কিনা এখানে। আচ্ছা ঠিক আছে, বের হয়ে ফিরে এসে বললো আচ্ছা একটা মানে হেলিকপ্টার তার বাসার উপর দিয়ে চলে গেল। আমাদের প্লেনও কিন্তু চলে গেছে। আমরা আবারও ফিরে আসি কথায়। আমি বলছিলাম যে ধরেন এখন যে সাব্বিরকে নিয়ে এত কথাবার্তা, সৌম্যকে নিয়ে এত কথাবার্তা, আমরা কিন্তু এত বেশি ইমোশনালি ইনভলভ এর সাথে যে কেউ একজন ফেল করলে আমাদের আসলে প্রত্যাশার অনেক আঘাত লাগে। এই কারণে আমরা তামিমকে নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। তামিমকে নিয়ে আপনি তো একেবারে চোখের সামনে, তামিম তো কালা পারে না বলে একটা বড় ট্রল আছে যে কালা পারে না, একটা কমেন্ট যেটা এখন কিংবদন্তি হয়ে গেছে। তামিম আসলে খেলা পারে না, এই কথাটা শোনা, বিশ্বাস করা, এটাও তো এক ভয়াবহ ব্যাপার। কেউ বলতে পারে, এটা ভাবা হতো বিস্ময়কর ব্যাপার। যেহেতু আমি 2015 পরে, বিশ্বকাপের পরে এখন পর্যন্ত 5টা সেঞ্চুরি করে ফেলেছে ওয়ানডেতে, যার ক্যারিয়ারের 9টার 5টাই এই সময়। তো শুধু সেঞ্চুরি দিয়ে বিবেচনা করলে না, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রান যার, হ্যাঁ সবচেয়ে দাপুটে খেলোয়াড় যে, তারে নিয়ে যখন প্রশ্ন উঠতে পারে এই দেশে, এই বাংলাদেশে, তাহলে যে কাউকে নিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে।
হ্যাঁ, এখন সৌম্যর প্রসঙ্গটা বলতে পারেন যে সৌম্যটা কি, আমরা আসলে ইমোশনালি অনেক বেশি ইনভলভ। আমরা এর আগে কি দেখতাম, এর আগে দেখতাম কোনো এক নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে পাকিস্তানে মাতামাতি, ইন্ডিয়ায় মাতামাতি, বিশেষ করে ইন্ডিয়াটা বেশি চোখ পড়তো, 100 কোটি 150 কোটি। কারণ এটা ক্রিকেট তো ধরেন যে যারা খেলে এটা আসলে বিগ বিজনেস, তো এটার তো অনেকগুলো আসপেক্ট আছে। হয়তো এই ধরনের হাইপ তৈরি করার ক্ষেত্রে পেছনে অনেক ব্যবসাও থাকতে পারে। যত মানুষকে এটার সাথে এরকম মাতিয়ে রাখা যাবে তত আসলে ব্যবসার ভালো, সেটাও তো হতে পারে, তাই না? ওটা একটা পয়েন্ট আছে, কিন্তু এগুলো সরাসরি ক্রিকেট বিষয় থেকে যদি একটু টেকনিক্যাল বিষয় থেকে আসে, তাহলে সাধারণ মানুষের চিন্তা কিন্তু সবসময় ওই টেকনিক্যাল বিষয়টার প্রতিফলন না। হ্যাঁ, যেন একটা টিম টেকনিক্যাল না কিন্তু ইমোশনাল। হ্যাঁ, ইমোশনাল। এখন আমি সেটাই বলছিলাম যে ভারতে একজন প্লেয়ার খারাপ করলে, কালকে দেখেন ধোনির বাসায় নিরাপত্তা জোরদার, আমরা নিউজ করি ধোনির বাসায় নিরাপত্তা জোরদার, পাকিস্তানে গুলিবিদ্ধ 7 জন। পাকিস্তান জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবারের মতো জিতেছে, তারা এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর দল। তাদের দেশে উৎসব করতে গিয়ে গুলিতে 7 জন নিহত। মানে এক এক সমাজে এক এক রকম এক্সপ্রেশনের অন্যরকম ব্যাপার স্যাপার হতে পারে। তবে আমাদের এখানে কিন্তু অনেক ভালো যে আমরা যতই সমালোচনা করি তামিমকে নিয়ে, সৌম্যকে নিয়ে, বা তামিম এখন অনেক প্রশংসার উপরের দিকে আছে আর কি, কিন্তু আমাদের এখানে মনে হয় কেউ কারো বাসায় গিয়ে হামলা করেছে এরকম ঘটনা কিন্তু না, ওই নজির নাই। হয়তো প্রতিবাদ এরকম কিছু ব্যাপার ছিল আগে, আমরা বিশ্বকাপে একটা ফেল করার পর কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু ওই হাইলাইট করার মতো না। যেমন ধোনির বাসার সামনে ভারত হেরেছে বলে নিরাপত্তা জোরদার, 2007 বিশ্বকাপে যেটা হয়েছিল যে হামলা টামলা হয়েছিল তার বাসার সামনে, অনেক কিছু কুশপুতলিকে দেওয়া হতো, এগুলো ভারতের রেগুলার ঘটনা। এই ঘটনাগুলো বলছিলাম কেন, কারণ হলো যে আমাদের উপমহাদেশের মানুষের ক্যারেক্টার আসলে আমরা অনেক বেশি আবেগপ্রবণ, এবং ক্রিকেটটা আমাদের দেশে চিন্তা করতে গেলে, ভারতের দেশে চিন্তা করলে, ভারতে যেমন ধর্ম বলা হয় ক্রিকেটকে, হ্যাঁ, আর টেন্ডুলকারকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। হ্যাঁ, তাহলে ক্রিকেটটা কোন জায়গাটা? আমাদের দেশেও তো তাই বিষয়টা ওই জায়গায় চলে যাচ্ছে, এবং গেছেও সম্ভবত, যে ক্রিকেট আসলে ধর্মের কাছাকাছি পৌঁছে গেছে। উপমহাদেশের কথা যদি ধরেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশের ক্ষেত্রে প্রথমত ক্রিকেটটা ধর্ম, রাজনীতি, তারপর দেশপ্রেম সব কিছুর মধ্যে যেন ক্রিকেটটা ঢুকে গেছে। কারণ আমরা দেখেন যে প্রথম দিকে যখন হচ্ছে যে ভারত আর বাংলাদেশ সেমিফাইনাল খেললো, তখন ভারতের সাথে মনে হয় আমাদের যুদ্ধ লেগে গেছে এরকম অবস্থা। তারপরে কিন্তু যখন আবার তখন আমরা পাকিস্তানকে কেউ সাপোর্ট করি না, কারণ এখানকার রাজনীতি এবং দেশপ্রেমের একটা ব্যাপার স্যাপার আছে। তারপরে আসলে হচ্ছে পাকিস্তানের সাথে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যখন ভারত পাকিস্তান হলো, তখন কিন্তু আবার যে যার পজিশন অনুযায়ী। এটা খুব ইন্টারেস্টিং। সেদিন একজন একটা স্ট্যাটাস দেখলাম, আমার এক বন্ধু, উনি ভারত পাকিস্তান ফাইনালের পরে স্ট্যাটাস দিয়েছেন যে, যেটা ইংরেজি স্ট্যাটাসটা বাংলা করলে এরকম হয় যে ভারতকে সাপোর্ট করবেন না, পাকিস্তানকে সাপোর্ট করবো না কেন? হ্যাঁ হ্যাঁ, করতেই পারি, কারণ হলো ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখছি যে অনেকেরই ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলানো যাবে, কিন্তু ভারতকে সাপোর্ট করবো না কেন? ইটস অল অ্যাবাউট পলিটিক্যাল। মানে আপনি বলছেন পলিটিক্স মিলাবেন না, আপনি বলছেন ইটস অল অ্যাবাউট পলিটিক্যাল। আসলে একটা দেশের রাজনীতি তো সেই দেশের সমাজেরই একটা প্রতিফলন, তাই না? এখন ক্রিকেট, রাজনীতি, সমাজনীতি, খাদ্যনীতি, যে নীতিই বলেন, সব নীতি উপভোগের নীতি। এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা যে ফাইটগুলো দেখি, সাইবার ফাইট, মানে ইন্ডিয়ায় গতবার দেখলাম যে কিছুদিন আগে এক টুর্নামেন্ট আমাদের দেশে যখন আসলো, আমাদের দেশে কেন কাটামুন্ডু থাকলো তাসকিনের হাতে ধোনির, ওরা টুর্নামেন্ট শেষে আমাদের সরকারি বেসরকারি অনেক সাইট হ্যাক করে ফেললো। এখন আমাদের দেশে কম যায় না তো, তারাও ভারতের কিছু সাইট হ্যাক করে ফেললো। এই যে হ্যাকিং এর যে ফাইট, কিংবা মৌকার যে একটা, তো ভালো, এখন অস্ত্রের যুদ্ধের চেয়ে এটা কিন্তু অনেক বেটার মনে হয় আপনার কাছে। আপনার কাছে আমি জানতে চাই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অনেক ক্রিকেট প্লেয়ারকে আপনি উপরের দিকে উঠতে দেখেছেন, আবার কারো ক্যারিয়ার শেষ হতে দেখেছেন। আপনার কাছে এখন পর্যন্ত ব্যক্তিগত মতামত, ডেফিনেটলি যারা দেখছেন এই মানে আমাদের কথাবার্তা শুনছেন তাদেরও ব্যক্তিগত মতামত, আপনার কাছে সবচেয়ে ব্রিলিয়ান্ট ক্রিকেটার বাংলাদেশে কাকে মনে হচ্ছে? এটা যদি খুব টাফ কোশ্চেন হয়ে থাকে তাহলে বলার দরকার নেই। বাংলাদেশে আসলে একেবারে শুরু থেকে সে 2000 থেকে অনেককে দেখেছি, তো মানে মাঠ থেকে দেখা, যেটা তার বাইরে থেকেও দেখেছি, কিন্তু অনেক ব্রিলিয়ান্ট ক্রিকেটার। আমাদের আসলে প্রতিভার শেষ নেই। ধরেন বলতে গেলে তামিম, একটু আগে কথা বলছিলাম, তামিম, সাকিব,
সৌম্য, সাব্বির, মুস্তাফিজ, এক একজনের বিশেষত্ব এক এক রকম, বিশ্বে এক একজন এক এক রকম। যেমন সাকিব যে সময় থেকে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, সেই সময়টা আমাদের ভাবনায় আসতে পারেনি যে বাংলাদেশের কেউ বিশ্বের সেরা হতে পারে এরকম একটা জায়গায়। কিন্তু অনেক দেখে সেই আকরাম খানের যুগ থেকে যদি বলি, আকরাম খান আমিনুল ইসলাম বুলবুলের টেস্টে সে 145, ওইখান থেকে চিন্তা করে যদি ধীরে ধীরে আসতে থাকি মেহরাব হোসেন অফির, তার আগে যদি ওয়ানডে সেঞ্চুরি, সব মিলে আসলে আমার কাছে মাশরাফি মনে হয় এখন পর্যন্ত বাংলাদেশে ক্রিকেটে শেষ। মাশরাফির আসলে ক্রিকেটার ইমেজ এবং লিডার ইমেজ, এই দুইটার মধ্যে আপনি কি মানে কোনো ধরনের পার্থক্য বা হচ্ছে যে মিল খুঁজে পান কিনা, বা দুইটাকে একসাথে মেইনটেইন করার ব্যাপারে? আসলে বিষয়টা হলো একটা মানুষ কেমন, মানুষ তো অনেক বড় শব্দ, মানুষ হওয়াটা তো অনেক কঠিন। আমরা যেটা ভাবি যে একটা মানুষ এরকম হতে পারে, এরকম হওয়া উচিত, সেই মানুষটার এই গুণগুলো থাকা উচিত, সেই মানুষগুলো সবাইকে ভালোবাসবে, সবার কথা ভাববে, দেশের কথা ভাববে, তার দলের কথা ভাববে, হ্যাঁ, নিজের কথা একটু কম ভাববে। তো এই যে নিজের কথা একটু কম ভাববে, এটা হয়তো আমাদের সেলফিশ একটা স্বার্থপর চাওয়া বা পাওয়ার একটা ইচ্ছা। তো ওভারঅল যদি পারফরমেন্স বিবেচনা করে, ফাইট বিবেচনা, বারবার ফিরে আসা, সব বিবেচনা করলে আসলে মাশরাফির মতো ক্রিকেটার আমি অন্তত এই বিশ্বেই দেখিনি কখনো, কাউকে দেখিনি। ওর মধ্যে ওই যে ওর পায়ে মনে হয় করা, তাই না, যে পায়ে ওর গোড়ালি থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত অপারেশনে জর্জরিত। আপনি জানেন এই নিয়ে অনেক কথা বলা হয়, তো মেজর অপারেশনই আছে অনেকগুলো। সব অপারেশন যদি গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত বিবেচনা করা হয়, 17টার মতো অপারেশন আছে। 17টা? হ্যাঁ, এই যে প্রতিবার একটা অপারেশন হলে, ধরেন নিউজিল্যান্ডে বলা হয় শেন বন্ড একটা ইনজুরির পরে আর খেলেননি। পেস বোলারদের তো সবচেয়ে বড় বিপদ হলে ইনজুরিটা। ধরেন মাইকেল ক্লার্কের মতো অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, এত সাহসী একজন মানুষ, কিন্তু তার বন্ধু যখন মাঠের অ্যাক্সিডেন্টে মারা যান, হ্যাঁ, উনি ওইটার আতঙ্ক আর কাটাতে পারেননি, তারপরে নিজের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি। তো মাশরাফি তো সে আমরা দেখে আসছি, সে 2003 সাল, 2001 সাল, বিশেষ করে বড় ইনজুরিটা 2003 সালে ইংল্যান্ডের এগেনস্টে টেন্ডন ছিঁড়ে গেল, শিরা ছিঁড়ে গেল, মাঠেই পড়ে গেল। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এই মাশরাফি যেভাবে ফিরেছে বারবার, হ্যাঁ, এটা কি তার মানসিক শক্তি বেশি মনে হয় এটাতে কাজ করে? মানসিক শক্তি আপনারও থাকতে পারে, আমারও থাকতে পারে, আর দুনিয়ার আরও অনেকের থাকতে পারে, কিন্তু সবাই মাশরাফি হয় না। কারণ হলো এটা যদি আপনি ঈশ্বরে বিশ্বাসী হন তাহলে এটা ঈশ্বর প্রদত্ত ব্যাপার, যদি আপনি বলেন যে প্রকৃতিগত ব্যাপার তাহলে এটা অবশ্যই প্রকৃতিগত ব্যাপার। কারণ হলো মাশরাফি এমন কিছু দিয়ে তৈরি যেটা হয়তো সাধারণ মানুষ ওই জিনিস দিয়ে তৈরি না, হ্যাঁ, যেটা মাশরাফিকে একেবারে সম্পূর্ণ আলাদা করে ফেলে বিশ্বের 100 কোটি মানুষের থেকে। হ্যাঁ, কারণ ক্রিকেট তো 100 কোটি মানুষের একটা ব্যাপার। এখন আপনি চিন্তা করে দেখেন যে মাশরাফি 2000 সালে 2001 সালে শুরু, ওইখান থেকে কয়টা পেসার কিংবা ফাস্ট বোলার কিংবা ক্রিকেটার এখন পর্যন্ত টিকে আছে মাশরাফির মতো? ইরফান পাঠানরা তো পারফরমেন্সের কারণে তার সমসাময়িক পারেনি। এরকম উপমহাদেশ থেকে শুরু করে যতই আপনি হিসাব করবেন, দেখবেন যে একেবারে শেষে হিসাবটা আস্তে 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 মাশরাফিতে গিয়ে শেষ হয়েছে। মাশরাফি আছে। এটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অসাধারণ সময় বলতে হবে। তো মাশরাফি যতদিন থাকবে ওই লিডারশিপ, কারণ ব্যক্তি হিসেবে আমরা বিভিন্ন ক্যাপ্টেন বা যারা দল চালায় তাদের বিভিন্ন প্রেস কনফারেন্সে বা অন্যান্য ইন্টারভিউতে যেসব কথাবার্তা শুনি, তার কথা যেমন সে বলেছে যে ক্রিকেটকে কিন্তু ওই যে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হিসেবে নেওয়া যাবে না। তারপরে ওই যে একটা ডায়লগ হয়ে গেল ধরে দেবানি, মানে সব কিছু মিলিয়ে মানে একটা অসাধারণ চরিত্র হয়ে দাঁড়িয়েছে। একটা হিরোকে হয়তো দরকার ছিল বাংলাদেশের মাশরাফি, সেটাই। আর আচ্ছা, একটা বিষয় জানতে চাই, প্রায় সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য ইস্যুতে এখন তো মানুষের মতামতও অনেক ক্ষেত্রেই ক্রিকেটের দল নির্বাচন বা অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলে কিনা? না, আসলে একটা সময় এরকম ব্যাপার ছিল যে হাবিবুল বাশার সুমন কেন টেস্টের, বাংলাদেশের প্রথম টেস্টের দলে নাই। হ্যাঁ, এটা নিয়ে মিছিল হয়েছে, সাংবাদিকরা কথা বলেছেন, বিভিন্ন ধরনের আলোচনা এসেছে। তখন ধরেন এখন যেমন টক শো আছে, তখন কিন্তু এমন টক শো ছিল না, এমন 30-35টা টেলিভিশন ছিল না, এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না, এমন 100 কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের ইনভলভ হয়ে যাওয়ার সুযোগ ছিল না, হয়তো ঘরে ঘরে ইনভলভ হওয়ার সুযোগ ছিল। তখন হাবিবুল বাশার সুমন হয়তো খেলে দিতে পারেন, তখন বিশ্বকাপে নানু চলে যেতে পারেন, 99 বিশ্বকাপের কথা বলছি। এই
প্রচারণা এবং এই চাওয়া, মানুষের চাওয়াকে কেন্দ্র করে, এবং তিনি তার যোগ্য ছিলেন বলে, হ্যাঁ, এখনো ওই প্রভাবটা হয়তো নির্বাচকদের উপর পড়ে, হ্যাঁ, কিন্তু মানুষের এই সরাসরি চাওয়ার সরাসরি ইম্প্যাক্ট আসলে নির্বাচকদের উপর কখনোই ওইভাবে পড়েছে বলে আমার অন্তত মনে হয় না। কারণ একটা ডিসিশন হয়ে যাওয়ার পরে ওই ডিসিশনটা আপনি ধরেন 15 জনের একটা দল সিলেক্ট করেছেন, এখন আপনার 16 জনের অপশন হয়তো খুব একটা নাই, একজন আপনি বাড়াইতে পারবেন। এখন ওইখান থেকে তো আপনার একজন প্লেয়ারকে ঢুকাইতে গেলে অনেক প্ল্যান করে টিমটা করা হলো, ঢুকাতে গেলে আরেকজনের ভাগ্য কিন্তু নষ্ট হলো। এক্ষেত্রে নাসিরকে নিয়ে অনেক কথা হয়, আমি যে প্রসঙ্গে আসছি যে কারণে এই কথাটা বলা, এই ব্যাপারে আপনার কোনো অবজারভেশন? আচ্ছা, নাসির দেখেন 400-র উপরে গড় একটা মানুষের এবারে লিগে, হ্যাঁ, যেটা অবিশ্বাস্য কাণ্ড। তার আগে নাসির এমন একজন পারফরম্যান্স যে রেগুলার পারফর্ম করছে, কিন্তু কোনো কারণে নাসির দলে নেই। এবং আপনি দেখবেন যে কেন নাসির নেই এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কে ধুয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়, আরো অনেক ব্যক্তিগত ইস্যু টেনে নিয়ে আসা হয়, ব্যক্তিগত আক্রমণ করা হয় বোর্ড সভাপতিকে। হ্যাঁ, বোর্ড সভাপতিও মাঝে সাঝে এমন দুই একটা কমেন্টস করেন যে কমেন্টসটাকে আবার সেটা আরো উস্কে দেয়। যেটাকে কার জায়গায় খেলাবো, মজা করে মানুষ এটাকে ট্রল করে, এটা করে ওটা করে, ফেসবুকে একেবারে যা তা অবস্থা, সোশ্যাল মিডিয়ায় যা তা অবস্থা। তো নাসির এখন আসলে যে কথা এইটা আপনি দেখেন যে নাসিরের মতো একজন ক্রিকেটার বাংলাদেশ দলে নেই। লাস্ট ছিল আয়ারল্যান্ড সফরে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিল না। তো এখন বলা হচ্ছে যে নাসির যে জায়গায় আসলে খেলে ওই জায়গায় মোসাদ্দেক সৈকত আছে, মোসাদ্দেক হোসেন সৈকত আছে। তো অপশনটা কি? অপশনটা হলো যে ওই জায়গাটায় আমি কারে চাই, সেটেল করতে চাই কাকে। তো একটা সময় নাসিরকে ওই জায়গাটা সেটেল করার চেষ্টা করা হয়েছে, তারপর মোসাদ্দেক হোসেনকে পেয়ে হয়তো ভাবা হয়েছে যে হ্যাঁ আমরা আরো বড় জেম পেয়ে গেলাম, এই পেয়ে গেলাম। কিন্তু নাসির তো এদিকে পারফর্ম করে চলছে, মোসাদ্দেক ওদিকে খারাপ করছে না। নিউজিল্যান্ডের এগেনস্টে ম্যাচটা সে তো বল করে কম, ঘরোয়া ক্রিকেটে অনেক করে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কম করে। তো সেই মোসাদ্দেক 3 উইকেট পেয়ে যায়, সেই মোসাদ্দেক টুকটুক করে অপরাজিত থেকে যায়। এখন একটা প্লেয়ারকে তো রেগুলার খারাপ করতে হবে, যেমন সৌম্যর কথা বলা হচ্ছিল যে সৌম্যর ব্যর্থতার কথা, যে হ্যাঁ লাগাতার ব্যর্থ হচ্ছে, কিন্তু একটা স্টেজ পর্যন্ত আপনাকে সুযোগ দিতে হবে। এখন বলতে পারেন নাসিরকে সেই সুযোগ দেওয়া হয়েছিল কিনা। হ্যাঁ, নাসিরকে সেই সুযোগ হয়তো তাকে দলের সঙ্গে ক্যারি করে করে একটা পর্যন্ত যাওয়া হয়েছে, কিন্তু একটা সময় এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে সিচুয়েশন নাসিরকে ওভারকাম করে কেউ একদিন চলে এসেছে, আসার পর ওই জায়গাটা খালি হচ্ছে। কিন্তু ওই জায়গাটা নাসিরের দীর্ঘদিনের পারফরমেন্সের কারণে নাসির কিন্তু মানুষের মনে যতটুকু জায়গা নিতে পেরেছে, অন্য যে প্লেয়ার হিসেবে রিপ্লেস হবে সে হয়তো নাসিরের চেয়ে দলের বিবেচনায় হয়তো অনেক ভালো, মানে অ্যাকোমোডেটিভ, মানে জিনিসটাকে তাকে সে হয়তো অন্য প্লেয়ারকে সাপোর্ট দেয়, সে নিয়ে হয়তো নিজে পারফর্ম করে। আর নাসির দীর্ঘদিন ভালো খেলার কারণে হয়তো মানুষের কাছে প্রিয় হয়ে গেছে, এই কারণে প্রেশারটা তৈরি হতে পারে। আমি একেবারে শেষের দিকে এসে যাচ্ছি, একটা জিনিস জানতে চাই যে দীর্ঘদিনে আপনার ক্রিকেটারদের সাথে শুধু প্রেস কনফারেন্স কভার করে না, খেলা কভার করে না, ব্যক্তিগতভাবেও তো আপনার সাথে অনেকের ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এরকম যদি কারো কথা বলেন যার সাথে আপনি খুব ব্যক্তি জীবনে মিশেছেন। আসলে ওই শুরু থেকে হাবিবুল বাশার সুমন, আমাদের সাবেক অধিনায়ক, জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন থেকে শুরু করে ওই প্রজন্মের খালেদ মাসুদ পাইলট ভাই, তারপর জাভেদ ওমর ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এখনো আছে। এখন আমি একটু দূরে থাকি বলে সবার সঙ্গে ওই যোগাযোগটা হয়ে ওঠে না, হ্যাঁ, তবে টুকটাক যে কথাগুলো মোহাম্মদ আশরাফুল, মাশরাফি, সাকিব তামিমের সঙ্গে আসলে ওই ধরনের একটা যোগাযোগ ছিল, কিন্তু একবার পার্সোনালি অত ইনভলভ হয়ে যাওয়া হয়নি। যদিও পার্সোনাল ইমোশনাল অনেক গল্পের আমরা ভাগিদার, অনেক শেয়ারিং ছিল একটা সময়, এরকম বিষয়গুলো ছিল। তো এরকম হিসাব করতে গেলে অনেক ক্রিকেটার, যেমন শাহরিয়ার নাফিসের সঙ্গে আমার একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং অনেকদিন ছিল, যদিও 3 বছর আমার সাথে দেখা নেই, কারণ এই 3 বছর মাঠে যায়নি। তো তারেক আজিজ ছিল, আরও এরকম এই মুহূর্তে হয়তো আমি 7-8টা নাম বললাম, কিন্তু আসলে ক্রিকেটের মাঠে যে সম্পর্ক দেখা গেছে অনেকের সাথে এমন সম্পর্ক যেটা হলো তৈরি হয়ে গেছে, যেটা সম্ভবত আজীবনই এই সম্পর্কগুলো থাকবে। এবং মাঠের বাইরের সম্পর্কটাই আসলে একটা সময় গিয়ে সবচেয়ে বড় সম্পর্ক হয়ে দাঁড়ায়। এটা মানে কাজের বাইরে এসে এই সম্পর্কটা তৈরি হয়েছে। যাই হোক, আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি, তুহিন ভাইকে ধন্যবাদ, তাকে পেয়ে আমি যেমন খুশি আপনারাও
আশা করি আমাদের দুইজনের মধ্যে যে শেয়ারিং, আমি ধারণা করছি যে আমার সাথে তুহিন ভাইয়ের সামনের দিনগুলোতে আর কোনো এরকমভাবে কথা হবে না। তার সাথে আসলে কোনো ক্রিকেটারকে দেখতে চাই, হয়তো আশরাফুল, সাকিব আল হাসান বা অন্য কারোর সাথে উনি কথা বলবেন এবং আমাদের এই চ্যানেলে আপনারা সেগুলো দেখতে পারবেন। এবং ক্রিকেট সম্পর্কে যত কিছু জানার, আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে যদি আপনারা কমেন্ট করেন তাহলেও কিন্তু তার কাছ থেকে আমরা উত্তরটা জেনে নিতে পারবো। এবং যারা এর মধ্যে স্মরণ করতে পেরেছেন যে এনটিভিতে তার রিপোর্ট দেখেছেন খায়রুল আহমেদ তুহিনের, তারাও নিশ্চয়ই খুবই খুশি হয়েছেন। যদি কেউই খুশি হয়ে থাকেন এবং কেউই এক্সপেক্ট করে থাকেন যে সামনের দিনগুলোতে এই চ্যানেলে তুহিন ভাইয়ের মাধ্যমে আমরা স্পোর্টসের সব কিছু জানতে পারবো, তাহলে আমাদের সার্থকতা। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনারা সমসাময়িক বিভিন্ন ইস্যু থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত সব কিছুই পাবেন এখানে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।